ক্লাসে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে তোমাদের 19 রুলসেরই প্রথম যে 9টা রুলস তার যে অ্যাপ্লিকেশান সেগুলো আমি তোমাদের কপির যে বই তার থেকে পেজ ওয়াইজ কিছু দেখিয়েছিলাম এবং তোমাদেরকে এক্সারসাইজগুলো পাঠাবো বলেছিলাম, কদিন পরে পাঠিয়েছিলাম। তোমরা কি করছো? সেগুলো করতে পারছো? বইমালা করেছো নাকি? আর করো, তাহলে করলে বুঝতে পারবে, না করলে বুঝতে পারবে না। না করলে কোনটা বাজছে বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো আজকে যেটা করাবো সেটা হচ্ছে, প্রথমে আমি তোমাদের আগের দিন তোমাদের মোটামুটি 387 পেজ পর্যন্ত আমি দেখিয়েছিলাম। আজকে 389 পেজের থেকে আমি একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি। ঠিক আছে, তোমাদের যে আর্গুমেন্ট থেকে কিভাবে প্রুভ করতে হবে। এই যে 389 পেজে যেগুলো আছে মানে কপির বইয়ের, সেগুলো বেশিরভাগই মানে যে ডিরাইভেশনগুলো হবে সেগুলো মোটামুটি আমরা এতদিন এই আগের দিন যেগুলো দেখেছিলাম একটা কি দুটো স্টেপে হয়ে যাচ্ছিলো, এগুলো একটু বেশি লাগবে। ঠিক আছে, আমরা সেইটা দেখব। তারপরে আমি চলে যাব তোমাদের পরবর্তী যে 10টা রুলস, সেই 10টা রুলসের আলোচনা। প্রথমে আমি 389 পেজের একটি প্রুফ দেখাচ্ছি, দেখিয়ে তারপরে আমরা পরের 10টা রুলসে চলে যাব। ঠিক আছে, দেখো দেখো তোমাদের এটা আমি 389 পেজের 3 নম্বর অ্যাপ্লিকেশন আর্গুমেন্টটা দেখাচ্ছি। 3 নম্বর একটা আর্গুমেন্ট আছে, সেই 3 নম্বর আর্গুমেন্টটা আমি দেখাচ্ছি। এটা যেটা আছে, প্রথমে আছে কার্ল এম ডট কার্ল এন, কার্ল এম ডট কার্ল এন implies O, কার্ল এম ডট কার্ল এন implies O implies N। প্রথম এটা আছে কার্ল এম ডট কার্ল এন, দেখো কার্ল এম ডট কার্ল এন implies O implies N। তারপরে 2 নম্বরে আছে যেটা আছে সেটা হলো N implies M। 3 নম্বরে আছে কার্ল এম আর সিদ্ধান্ত হচ্ছে কার্ল ও। তাহলে এই প্রথম 3টে হচ্ছে প্রেমিস এবং 3 নম্বরটা হচ্ছে, এই 3 নম্বর বলছি, কার্ল ও হচ্ছে সিদ্ধান্ত। কার্ল ও সিদ্ধান্ত, প্রথম প্রেমিস হচ্ছে কার্ল এম ডট কার্ল এন implies O implies N, তারপরে N implies N, তারপরে কার্ল এম, তারপরে হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে কার্ল ও। এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে।
অ্যাজ ইট ইজ আমাদের যেভাবে প্রুফ হবে সেইটা আমরা দেখব যে কার্ল ওটা আমার কোথা থেকে আসছে, প্রথমে আমাকে জানতে হবে। তাহলে বলো কার্ল ওটা আমাদের কোথা থেকে আসছে। সবাই যারা অনলাইন আছো তারা একটুখানি নিজেরা খাতা নিয়ে এটা লেখো, লিখলে বুঝতে পারবে। হ্যাঁ বলো। এমটি, হ্যাঁ এবার কার্ল এমটি করব, ঠিক আছে। তাহলে এমটি কার্ল ও তো আসবে। এখন আমি প্রথমে আমাকে কী বার করতে হবে, তাহলে আমি কার্ল ও আনতে পারবো আমাকে জানতে হবে। দেখো ও ইমপ্লাইজ এন, ওটা এনের সাথে বসে আছে, তাহলে এনকে যদি আমি আনতে পারি তাহলে ওকে আমি আনতে পারবো, ঠিক আছে। এমটি রুলস তো ইউজ হবেই, কিন্তু প্রথমে আমাকে আগে এনকে আনতে হবে, তাই তো। প্রথমে আগে আমাকে এনকে আনতে হবে, তাহলে এনকে আমি কিভাবে আনবো সেইটা আমাকে আগে ভাবতে হবে। দেখো কার্ল এমটি এখানে বেশিরভাগ ক্ষেত্রে এমটি ইউজ হবে, যেহেতু কার্ল দিয়ে আছে সেহেতু কার্ল দিয়ে যে ডিরাইভেশন, মানে আমাদের যে 9টা রুলস, তাতে কার্ল দিয়ে যে রুলস আছে তার মধ্যে একটা হচ্ছে এমটি আছে আর একটা হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম আছে। আর কিন্তু কোনোটা কার্ল দিয়ে সেরকম নেই, সেহেতু কার্ল ও যেহেতু আমার সিদ্ধান্ত, সেহেতু কার্ল ও আসবে। তার মানে আমাকে কার্ল দিয়েই বেশিরভাগ রুলস যেগুলো আছে সেগুলোর দিকে তাকাতে হবে। তাহলে আমি এখন দেখি যে কিভাবে আমি এনটাকে আনবো, যেহেতু আমার ও ইমপ্লাইজ এন আছে, তাহলে এনটাকে আমি কীভাবে আনবো সেইটা আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে আমাকে আগে এনটাকে আনতে হবে আলাদা করে, না এন আনলে আমি ও আনতে পারবো না, ঠিক আছে। আবার শুধু এন আনলেও হবে না, এখানে কার্ল এন আনার একটা প্রবণতা থাকতে হবে, কারণ আমাকে কার্ল ও আনতে হবে সিদ্ধান্তে। সেই জন্যে আগে আমি দেখো 2 নম্বরে যেটা আছে আমার এন ইমপ্লাইজ এন, এখান থেকে কিন্তু আমি কার্ল এন পেয়ে যেতে পারি। কিভাবে না, যদি আমি 2 নম্বর আর 3 নম্বরের এমটি করি তাহলে আমি কি পাবো, এমটি 2 নম্বর আর 3 নম্বরে যদি আমি এমটি করি তাহলে আমি কিন্তু কার্ল এন পেয়ে যাব। কিভাবে, এন ইমপ্লাইজ এন, মানে এন হচ্ছে পি আর এম হচ্ছে কিউ, তাহলে কার্ল কিউ দেয়ারফর কার্ল পি, যেটা আমাদের রুলস আছে 2 নম্বর রুলস 9 রুলসের মধ্যে, সেইটাকে আমি অ্যাপ্লাই করলে কিন্তু এখানে কার্ল এনটাকে পেয়ে যাচ্ছি। এইবার আমাকে আসতে হচ্ছে কিসে না, এখান থেকে এবার আমাকে আসতে হবে কোথায় না, এই ও ইমপ্লাইজ এন। কিন্তু ও ইমপ্লাইজ এন তো আবার একটা অন্য মানে পূর্বগর সাথে বসে আছে। এটা যদি একটা ইমপ্লিকেশন বাক্য হয় তাহলে এটা পূর্বগ, এটা অনুগ, তাহলে একটা পূর্বগর সাথে এটা বসে আছে। তাহলে এই কার্ল এম ডট কার্ল এন যতক্ষণ আমি আনছি ও ইমপ্লাইজ এন কিন্তু আমি আনতে পারবো না। সেই জন্যে এম ইমপ্লাইজ এনটাকে আগে আমাকে আনতে হবে। এখানে তো কার্ল এম আর কার্ল এন আছেই, তাহলে এটাকে আমি কী করে দেবো, 5 নম্বরে গিয়ে কার্ল এম ডট কার্ল এন, তাহলে হয়ে গেল 3 আর 4-এর যদি আমি কনজয়েন করি কনজাংশান, তাহলে কি হয়ে গেল, আমি এমও পেয়ে গেলাম এনও পেয়ে গেলাম, প্রথমটা পেয়ে গেলাম, প্রথম অংশটা ইমপ্লিকেশনের প্রথম অংশটা পেয়ে গেলাম। তাহলে দ্বিতীয় অংশটা আমি এখান থেকে নামিয়ে নিতে পারি, ও ইমপ্লাইজ এন, ও ইমপ্লাইজ এন। কীভাবে আনলাম না, 1, এই যে 1 বাক্যটা এটা যদি পি হয় পুরোটা আর এটা যদি কিউ হয় পুরোটা, আমি পিকে পেয়ে গেছি এখানে। দেখো পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, এই পুরো বাক্যটা এম কার্ল এম ডট কার্ল এনটাকে পি ধরি, আর ও ইমপ্লাইজ এনটাকে যদি কিউ ধরি তাহলে পি ইমপ্লাইজ কিউ, সেখান থেকে আমি পিকে পাচ্ছি। এইভাবে এই দুটোকে কনজয়েন করে পিকে পেয়ে গিয়েছি, তাহলে দেয়ারফর কিউ আমি নামাতেই পারি। এটা হচ্ছে আমাদের এমপি রুল, প্রথম রুলসটাই। তাহলে এমপি রুলসের দ্বারা আমি 1 আর 5-এর এমপি করে আমি কি পেয়ে গেলাম না, আমি 1 আর 5-এর এমপি করে আমি ও ইমপ্লাইজ এন পেয়ে গেলাম। তাহলে এবার দেখো একদম সহজ, আমার কার্ল ও পেতে হবে। দেখো কার্ল এন আমার আছে, ঠিক আছে, কার্ল এন আমার আছে, তাহলে কার্ল ও আমি পেয়ে যেতে পারবো কিসের দ্বারা না, 6 নম্বরের উপরে আমি যদি এমটি অ্যাপ্লাই করি তাহলে 6 নম্বর এটা হচ্ছে পি, ও ইমপ্লাইজ এন, এটা হচ্ছে পি, ওটা পি আর কিউ, দেয়ারফর আমি কার্ল কিউ তো আগেই পেয়েছিলাম, কার্ল এনটা হচ্ছে কার্ল কিউ, আর এখানে ও পেলাম কার্ল ও, তাহলে কার্ল পি, তাহলে পি ইমপ্লাইজ কিউ থেকে কার্ল কিউ আছে, তাহলে আমি কার্ল পি নামাতেই পারি। তাহলে 6 আর আমার 4,
যেটাকে প্রথম আশ্রয় বাক্য হবে সেটাকে প্রথমে লিখতে হবে, দ্বিতীয় আশ্রয় বাক্য সেটা দ্বিতীয় লিখতে হবে, সিদ্ধান্তটাকে আমি পার করতে পারছি। তাহলে 6 হচ্ছে কি ও ইমপ্লাইজ এন হচ্ছে আমার পি ইমপ্লাইজ কিউ, তার থেকে আমি কাল পি পেয়ে গিয়েছি, কাল কিউ পেয়ে গেছি, তাহলে কাল পি আমি নামালাম। তাহলে এটাও হচ্ছে এমটি রুলস, এর মাধ্যমে আমি কাল ওটাকে পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে আমি কিন্তু 3 নম্বর যেটা 389 পেজ বললাম 389 পেজ, এখানে আমি কিন্তু একটা আর্গুমেন্ট তোমাদেরকে প্রুফ করে দেখালাম। ঠিক আছে, এইভাবে কিন্তু 9 রুলসের মাধ্যমে আমরা আরও অনেক কিছু প্রুফ আগের দিন দেখিয়েছিলাম, আর এইটাকেও আমি দেখালাম। এইভাবে কিন্তু আমাদেরকে প্রুফ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের 389 পেজের যে অংশগুলো আছে সেগুলো আমি তোমাদের এক্সারসাইজ দিয়ে দেবো, তোমরা একটু বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, না হলে সমস্যা। করতে থাকো, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি বলবো। ঠিক আছে, এটা কি বুঝলে যেটা করলাম এক্ষুনি? ওকে, এইবার এসো আমি যেটা বলছিলাম, তাহলে 389 পেজে মোটামুটি 390 পেজে মোটামুটি 8-10টা মতো অ্যাপ্লিকেশান আছে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো, করবে তোমরা। নেক্সট যেটা আমরা আসছি এবারে, এর পরের 10 রুলস, এর পরের যে 10টা রুলস সেইটা আমাদেরকে এবারে জানতে হবে। ঠিক আছে, প্রথম রুলসগুলো আমরা দেখেছি, 9টা রুলস ছিল, এইবার পরের 10টা রুলস দেখব, এবং তারপরে আমরা টোটাল 19 রুলস, মানে প্রথম 9টা এবং পরের 10টা, এই সব কটাকে নিয়ে কিন্তু আমাদেরকে পরে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। ঠিক আছে, দেখো এর পরের যে রুলসগুলো আসছে, আগে 9টা রুলস আমি শিখেছিলাম, এরপরে হচ্ছে 10 নম্বর যে রুলসটা সেইটা দেখো। 10 নম্বর রুলসটা কি বলছে? 10 নম্বর যে রুলসটা আছে সেটা হচ্ছে, এটা সবার কাছে যদি বই না থাকে বা যে কোনো বইতে এটা পেয়ে যাবে, শুক্লা চক্রবর্তী বা সমীর কুমার চক্রবর্তীর যে বেঙ্গলি বুকগুলো আছে সেগুলোতে পেয়ে যাবে, কপির বই যদি নাও থাকে। ঠিক আছে, অথবা এখন যে আমি করাচ্ছি সেটা তোমরা একটু লিখেও নিতে পারো, যতটা পারো। যদি বুঝতে না পারো, আমি বোঝাবার অনেকটা করে বোঝাবার চেষ্টা করছি, যদি বুঝতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করে আমি বলে দেবো। ঠিক আছে, দেখো দেখো প্রথম যে 10 নম্বর রুলসটা, সেটা হচ্ছে কার্ল পি ডট কিউ, কার্ল পি ডট কিউ ট্রিপল বার কার্ল পি ভেল কার্ল কিউ। এই যে 10টা রুলস, এদেরকে বলা হয়, এটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, এদেরকে বলা হয় দ্য রুলস অফ রিপ্লেসমেন্ট, দ্য রুলস অফ রিপ্লেসমেন্ট। আগেরগুলো যেগুলো আমরা শিখেছিলাম সেগুলো হচ্ছে দ্য রুলস অফ ইনফারেন্স, এগুলো যেগুলো শিখবো দ্য রুলস অফ রিপ্লেসমেন্ট। এটা তাহলে কি বললাম, প্রথম রুলসটা সেটা হচ্ছে কার্ল পি ডট কিউ, তার থেকে ট্রিপল বার মাঝখানে আছে কার্ল পি ভেল কার্ল কিউ। এইবার এসো এই ট্রিপল বারের ব্যাপারে। দেখো তোমাদের ট্রুথ টেবিল অলরেডি এসিজি স্যার করাচ্ছেন, তাতে ট্রিপল বার চিহ্নটার কথা এসছে। ট্রিপল বার চিহ্নটা আমাদেরকে কি বোঝায় বলতে পারবে কেউ? ট্রিপল বার চিহ্নটা আমাদেরকে কি বোঝায়? আমরা যেমন ডট দিয়ে যেগুলো যুক্ত করেছি, এই ডট যে চিহ্নটা, এটা হচ্ছে সংযৌগিক বচন, মানে রাম আসবে এবং শ্যাম আসবে, এই এবংটাকে বোঝানোর জন্য ডট ব্যবহার হয়। ঠিক আছে, তারপরে ভেল ব্যবহার হয় কি, রাম আসবে অথবা শ্যাম আসবে, ভেল ব্যবহার হয়।
আর যদি তবের জন্য ব্যবহার হয় কি ট্রিপল বার, যদি রাম আসে তাহলে শ্যাম আসবে, এরকম বোঝাচ্ছে। তাহলে ট্রিপল বারটা কোথায় ব্যবহার হয় বলো দেখি, পারবে কেউ? আমি বলতে চাইছি যে আমরা যে ট্রুথ টেবিল তোমরা করছো তাতে সব কটারই তো একটা সিগনিফিকেন্স আছে, যে ডট ব্যবহার হচ্ছে এবং এর ক্ষেত্রে, এবং তার একটা ট্রুথ টেবিল যখন আমরা করছি তার একটা সত্য মূল্যের একটা বিশেষ ব্যাপার আছে। সেটা কি না, ডট দিয়ে যে বাক্যগুলো আমরা করি সেগুলো যদি দুটোই সত্য হয় তখনই সত্য হয়, অন্য সব ক্ষেত্রে মিথ্যা হয়। আবার ভেলের ক্ষেত্রে যখন দুটোই মিথ্যা হয় তখন মিথ্যা হয়, সব ক্ষেত্রে সত্য হয়। ট্রিপল বারের ক্ষেত্রে কী হয়, শুধুমাত্র পূর্বগ আর অনুগ, যখন ট্রিপল বার বলছি ইমপ্লিকেশান, অর্থাৎ যদি তবে বাক্য, সেই ইমপ্লিকেশানে কী হয় না, যদি প্রথমটা সত্য এবং দ্বিতীয়টা মিথ্যা হয় তাহলে এই ধরনের বাক্য মিথ্যা হয়, না নচেত এগুলো সবই সত্য হয়। এগুলো আমরা দেখেছি, করেছো তো এগুলো নাকি? হ্যাঁ, তাহলে এই ট্রিপল বার যেটা এখানে ট্রিপল বার ব্যবহার হলো কেন, এর কারণটা কি সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এতক্ষণ যে আমরা 9টা রুলস শিখেছি সেখানে কিন্তু স্পেসিফিকভাবে এরকম কোনো ট্রিপল বারের ব্যবহার ছিল না। এখানে আমরা যতগুলো রুলস দেখব সব কটার ক্ষেত্রেই ট্রিপল বার ব্যবহৃত হবে। ঠিক আছে, সব কটার মাঝখানে এরকম ট্রিপল বার ব্যবহৃত হবে। সেহেতু ট্রিপল বারের সার্থকতাটা কোথায় বা ট্রিপল বারটা কেন ব্যবহার হচ্ছে সেটাকে জানতে গেলে ট্রিপল বারটা কী আগে আমাকে জানতে হবে। ঠিক আছে, ট্রিপল বার রুলসে কী থাকে সত্য মূল্যটা, ট্রিপল বার যে আমরা করি, ধরো আমরা করলাম পি কিউ আর পি ট্রিপল বার কিউ, এটা আমরা করলাম। তাহলে পি ট্রু, পি ট্রু, পি ফলস, পি ফলস, পি কিউ ট্রু, কিউ ফলস, কিউ ট্রু, কিউ ফলস। তাহলে এইখানে কি হয়, পি কিউ ট্রু হলে এই ট্রিপল বারের রুলসটা কী হয় বলো তো দেখি? হ্যাঁ, তাহলে দুটো টি হলে টি হবে, তারপরে টি এফ হলে কি হয়, এফ হবে, এফ টি থাকলে কি হয়, এফ হয়, আর এফ এফ থাকলে কি হয়, এফ এফ থাকলে না, এফ এফ থাকলে টি হয়, এফ এফ থাকলে টি হয়। এখানে দুটো টি থাকলেও হ্যাঁ, উভয় সত্য অথবা উভয় মিথ্যা হলে এটা সবসময় টি হয়, আর যদি এদের সত্যমূল্য আলাদা হয় তখনই এটা ফলস হয়। কেন না, এই যে ট্রিপল বারের সম্পর্ক, এটাকে অন্য দিক থেকে আবার তোমাদের দেখবে যখন ট্রুথ টেবিল করানো হবে তখন দেখবে মেটেরিয়াল ইমপ্লিকেশনের একটা কথা এখানে চলে আসবে। ঠিক আছে, যে এদের মধ্যে একটা ইমপ্লিকেশনের সম্পর্ক আছে, এবং ইমপ্লিকেশনের সম্পর্ক তো আছেই, মেটেরিয়াল ইমপ্লিকেশন বলছে, ওটা ইমপ্লিকেশন মেটেরিয়াল ইমপ্লিকেশন না, এখানে একটা ইকুইভ্যালেন্সের সম্পর্ক চলে আসে। ইকুইভ্যালেন্স মানে সমার্থতা, ইকুইভ্যালেন্স মানে সমার্থতা, অর্থাৎ এটা এই যে আমরা লিখলাম এখানে কার্ল পি ডট কিউ ট্রিপল বার কার্ল পি ভেল কার্ল কিউ, অর্থাৎ কার্ল পি ডট কিউ হচ্ছে কার্ল পি ভেল কার্ল কিউ এর সমার্থক। অর্থাৎ এটা বললে যা বোঝায় এটা বললেও তাই বোঝায়, আবার এটা বললে যা বোঝায় এটা বললেও তাই বোঝায়। এই ট্রিপল বারটা হচ্ছে সমার্থকতা। ঠিক আছে, এবং এই ট্রিপল বারের আরেকটা ক্রাইটেরিয়ান কি না, ট্রিপল বার যেখানে থাকে তার ডান দিক এবং বাঁ দিক একে অপরকে ইমপ্লাই করে। সবসময় মনে রাখবে, ট্রিপল বার যেখানে বলা হয় এ বলা হয় দ্বি প্রাকল্পিক, বাংলায় যদি বলা হয় এদের ডান দিক এবং বাঁ দিক যে দুটো বচন আছে এরা একে অপরকে ইমপ্লাই করে। মানে কার্ল পি ডট কিউ যেমন ইমপ্লাই করে কার্ল পি ভেল কার্ল কিউকে, তেমন কার্ল পি ভেল কিউ ইমপ্লাই করে কার্ল পি ডট কিউকে। মানে সিম্পল কথা হচ্ছে, এই যে বাক্যটা আমি লিখলাম এর অর্থ হচ্ছে কার্ল পি ডট কিউ ইমপ্লাই কার্ল পি ভেল কার্ল কিউ, আবার কার্ল পি ভেল কিউ, এই কার্ল কিউ ইমপ্লাই কার্ল পি ডট কিউ।
মানে একে অপরকে ইমপ্লাই করে। সেটাকে সহজে লেখার জন্য আমরা ট্রিপল বার দিয়ে লিখি। কি বোঝাতে পারছি? বুঝতে পারছো জিনিসটা? এইবার ট্রিপল বার কেন ব্যবহার হলো? তার মানে এটার সমার্থক, অর্থাৎ কোনো এরকম যে ডিরাইভেশনগুলো আমরা করব তাতে যদি কোথাও কার্ল পি ডট কার্ল কিউ থাকে, সেখান থেকে যেমন আমরা কার্ল পিভেল কার্ল কিউকে আনতে পারবো, তেমন কার্ল পিভেল কার্ল কিউ যদি থাকে সেখান থেকে আমরা কার্ল পি ডট কিউকে আনতে পারবো। এইটা মনে রাখতে হবে। কার্ল পি ডট কিউ থেকে যেমন কার্ল পিভেল কার্ল কিউকে আনতে পারবো, তেমন কার্ল পিভেল কার্ল কিউ থেকে আমরা কার্ল পি ডট কিউকে আনতে পারবো। মানে একটার বদলে আরেকটাকে লেখা যায়, এই জন্য একে বলা হয় রুলস অফ রিপ্লেসমেন্ট। একটার বদলে আরেকটাকে আমি রিপ্লেস করতেই পারি, একটার বদলে আরেকটাকে আমি রিপ্লেস করতেই পারি। এইটা মনে রাখতে হবে আমাদেরকে। কি বললাম বুঝতে পারলে? দেখো তাহলে কার্ল পি ডট কিউ ট্রিপল বার কার্ল পিভেল কার্ল কিউ, এই যে একটা রুলস, এবং এর সাথে সাথেই আরেকটা রুলস আছে এরই আন্ডারে 10 নম্বরে, সেটা হচ্ছে কার্ল পি ভেল কিউ যদি থাকে তাহলে তার থেকে আমি লিখতে পারি কার্ল পি ডট কার্ল কিউ। এই দুটো রুলসকে একত্রে বলা হয় ডি মর্গ্যান। ঠিক আছে, ডি মর্গ্যান, MORGANS, ডি মর্গ্যানস থিওরি। শর্টে এটাকে বলা হয় DE ডট এম। আমরা যখন রুলস লিখব তখন DE ডট এম লিখব, ডট এম না লিখে DE ডট এম ডট বা DEM লিখে ডট দিতে পারো একসাথে, অসুবিধে নেই, নো প্রবলেম। DEM লিখে ডট দিতে পারো। তাহলে এই দুটো রুলস 10 নম্বর রুলসের মধ্যে এই দুটি একই ধরনের রুলস, শুধু একটু আমাদের যে চিহ্নগুলো বা যে সংকেতগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু দুটোকেই একসাথে ডিমর্গ্যান বলা হয়। কার্ল পি ডট কিউ থাকলে আমি কার্ল পিভেল কার্ল কিউ লিখতে পারি, আবার কার্ল পিভেল কিউ থাকলে আমি কার্ল পি ডট কার্ল কিউ লিখতে পারি। আবার উল্টোভাবে কার্ল পি ডট কার্ল কিউ থাকলে আমি কার্ল পিভেল কিউ লিখতে পারি, আবার কার্ল পিভেল কার্ল কিউ থাকলে আমি কার্ল পি ডট কিউও লিখতে পারি। এটাকে বলা হয় ডি মর্গ্যান রুলস, মনে রাখবে। এবার চলে এসো 11 নম্বর রুলসে। 11 রুলসটা কি না, পি ভেল কিউ যদি থাকে তার থেকে আমি কিউ ভেল পি করতে পারি, পি ভেল কিউ থেকে আমি কিউ ভেল পি লিখতে পারি। আবার পি ডট কিউ যদি থাকে তার থেকে আমি কিউ ডট পি লিখতে পারি। এদেরকে বলা হয় কমিউনিকেশন। এই রুলসটা হচ্ছে কমিউনিকেশন। শর্টে আমরা লিখতে পারি COM, কম, COM কম। পি ভেল কিউ থেকে ট্রিপল বার কিউ ভেল পি, কিউ ভেল পি থেকে পি ভেল কিউও লেখা যায়। আবার অন্যদিকে পি ডট কিউ থেকে আমি কিউ ডট পি লিখতে পারি, আবার কিউ ডট পি থেকে আমি পি ডট কিউ লিখতে পারি। ঠিক আছে, দেখো এই যে রুলসটা, ধরো পি ভেল কিউ আর কিউ ভেল পি, এগুলোর একটু তোমরা বাড়িতে সত্য মূল্য নির্ণয় করে দেখবে, তাহলে দেখবে এরা কেন সমার্থক হচ্ছে। দেখবে এদের সত্য মূল্য কিন্তু সেম, দুটোর সত্য মূল্য কিন্তু সেম। দেখো আমি এইটা একটুখানি বলে দেখাচ্ছি। দেখো পি, আমার যদি পি ডট কিউ আছে তো, তাহলে এখানে দেখো পি লিখলাম, এখানে কিউ লিখলাম, আর হচ্ছে পি ভেল কিউ। তাহলে পি কিউ কী হয়, TT, FF, TF, TF,
তাহলে টিতে কী হয় টি, টিএফে কী হয় টি, এফটিতে কী হয় টি, আর এফএফে কী হয় এফ। এখন এটাকে যদি আমি ঘুরিয়ে দেই কিউ ভেল পি, তাহলে কি কোনো চেঞ্জ হবে? তাহলে এই দুটোর সত্য মূল্যের মধ্যে কোনো পার্থক্য কিন্তু নেই। ওই জন্য পি ভেল কিউ থেকে আমি কিউ ভেল পি যেমন লিখতে পারি, পি ডট কিউ থেকে আমি কিউ ডট পিও সেরকম লিখতে পারি। এইটা খেয়াল রাখবে। এটা হচ্ছে কমিউনিকেশন রুলস। এই রুলসটাকে শর্টে আমরা সিওএম লিখতে পারি। নেক্সট হচ্ছে 12 নম্বর রুলস। দেখো 12 নম্বর রুলসটা কি? পি ভেল কিউ ভেল আর, পি ভেল কিউ ভেল আর ট্রিপল বার পি ভেল কিউ ভেল আর, পি ভেল কিউ ভেল আর। পরেরটায় গিয়ে কী করলো, শুধু পি কিউকে পি এর সাথে যোগ করে দিল, করে আরটাকে ব্র্যাকেটের বাইরে করলো, আর কিছুই নয়। এটার বদলে এটাকে করা যায়, আবার এটার বদলে এটাকে করা যায়, যেহেতু এ দুটো সমার্থক। এইটা মাথায় রাখবো সবসময়। অন্যদিকে একই রুলসের আন্ডারে আবার ডট দিয়েও একই ধরনের একটা রুলস আছে। পি ডট কিউ ডট আর থেকে আমি কি করতে পারি, পি ডট কিউ ডট আর আমি করতে পারি। এগুলো মনে রাখবো। নেক্সট হচ্ছে 13 নম্বর রুলস। এটাকে কি বলা হয়? এই রুলসটাকে বলা হলো না, সরি, এই রুলসটাকে বলা হয় অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন ইংরেজিতে যদি আমি লিখি অ্যাসোসিয়েশন, আর শর্টে এটাকে আমরা লিখতে পারি ASSOC, অ্যাসোসিয়েশন। এই যে রুলসটা আমরা করলাম ASSOC, পি ভেল কিউ ভেল আর, তার থেকে পি ভেল কিউ ভেল আর করা যায়, পি ডট কিউ ডট আর তার থেকে পি ডট কিউ ডট আর করা যায়। এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রুলস। নেক্সট এসে 13 নম্বর রুলস। সেটা কি? যদি আমার এমন দেওয়া থাকে পি ডট কিউ ভেল আর, এরকম আমার দেওয়া থাকলো পি ডট কিউ ভেল আর, তার থেকে আমি করতে পারি পি ডট কিউ ভেল পি ডট আর। পি ডট কিউ ভেল আর দেওয়া থাকলো, তার থেকে আমি কী করতে পারি পি ডট কিউ ভেল পি ডট আর। আবার যদি পি ভেল কিউ ডট আর দেওয়া থাকে, পি ভেল কিউ ডট আর দেওয়া থাকে, তাহলে আমি কি করতে পারি পি ভেল কিউ ডট পি ভেল আর। দেখো ভালো করে এখানে কী রুলসটা প্রয়োগ হয়েছে। পি ডট কিউ ভেল আর, ডট আছে বাইরে, কিউ ভেল আরটা ভেতরে আছে। এখানে কি করছে, এই রুলসটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। পিটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে দুটোর মধ্যে। দেখো পরেরটায় কী করলো, পি ডট কিউ করলো, যেটা বাইরে আছে তার সঙ্গে দুটোকে যুক্ত করছে। তাহলে পি ডট কিউ করলো, পরেরটায় পি ডট আর করলো, মাঝখানে ভেলটা চলে গেল। তাহলে পিটাকে দুটোর সঙ্গে যেন ডিস্ট্রিবিউশন ভাগ করে নিল। পরেরটায় পি ভেল আছে বাইরে, কিউ ডট আর ভেতরে রয়েছে, তাহলে সেটাকেও ডিস্ট্রিবিউট করলো, পি ভেলটাকে দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করলো, জানো পি ভেল কিউ করলো, ডট করে পি ভেল আর করলো। এই রুলসটাকে বলা হয় এমনি ডিস্ট্রিবিউশন। আর শর্টে যদি আমি লিখি তাহলে হবে ডিআইএসটি। শর্টে হচ্ছে ডিআইএসটি, ডিস্ট্রিবিউশন রুলস। ঠিক আছে, এই হচ্ছে প্রথম 4টে রুলস। প্রথম হচ্ছে ডি মর্গ্যান রুলস, তারপরটা হচ্ছে কমিউনিকেশন রুলস, তারপরে হচ্ছে অ্যাসোসিয়েশন রুল, তারপরে হচ্ছে আমার কোন রুল না ডিস্ট্রিবিউশন রুলস। এইবার আমরা আসছি পরের রুলসগুলোতে। খুব ভালো করে এই রুলসগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে মনে থাকবে, না হলে কিন্তু আমরা করতে পারবো না একটাও। এবং আমাদের কিন্তু এক্সামে প্রথম যে 9টা রুলস আমরা অ্যাপ্লাই করা শিখিয়েছি, সেই রুলস থেকে কিন্তু কিছু আলাদা করে দেবে না। ও টোটাল 90 রুলসই কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখো এরপরে যে রুলসটা আমাদের আছে, আমরা করলাম
13 রুলস। এরপরে দেখো 14 নম্বর রুলস যেটা আছে, 14 নম্বর রুলস সেটা কি না, সেটা হচ্ছে পি ট্রিপল বার ডাবল নিগেশন পি, ডাবল নিগেশন পি ট্রিপল বার ডাবল নিগেশন, এই রুলসটাই হচ্ছে ডাবল নিগেশন রুলস। এটা আমরা সাধারণত করেছি ট্রুথ টেবিল করতে গিয়ে, যে একটা পদের সাথে যদি দুটো নিগেশন থাকে তার মানে হচ্ছে সেই পদটা আর নিগেট করা যায় না। নিগেশন কার্ল মানেই তো, কার্ল এই চিহ্নটার উদ্দেশ্যই হচ্ছে নিগেশন, কার্ল এই চিহ্নটা মানেই হচ্ছে কি নিগেশ করছি। মানে ধরো আমি বলছি এমন নয় যে রাম আসবে, তাহলে আমাকে কী লিখতে হবে, কার্ল রামের বদলে যদি আমি আর নেই, এই ধরনের আমাদের বাক্যগুলো থেকেও মানে বাক্যগুলোকেও সাংকেতিকরণ করে আমাদেরকে এই রুলসগুলোকে প্রয়োগ করতে হবে। সেটা আমরা পরে শিখব, যে আমাদের কিছু বাক্য দেওয়া থাকবে, সেগুলোকে আগে আমাদেরকে এরকম থিওরেমে পরিণত করতে হবে বা আর্গুমেন্ট ফর্মে পরিণত করতে হবে, তারপরে আমাদেরকে সেগুলোকে কিন্তু প্রুভ করতে হবে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীকালে আসবো। কিন্তু এই কার্লের অর্থ কি না, কার্ল হচ্ছে একটা মনাডিক ফাংটার। এতক্ষণ আমরা যে ডট শিখেছি, তারপরে ভেল শিখেছি, তারপরে ইমপ্লিকেশান শিখেছি, ট্রিপল বার, এগুলো সব ডায়াডিক। কেন না, এই যে ট্রুথ ফাংটারগুলো ডট বলো, ভেল বলো, ইমপ্লাইজ বলো, এগুলো কিন্তু একটার উপরে প্রয়োগ করা যায় না, বা একটা দিয়ে এই ট্রুথ ফাংটারগুলো ব্যবহৃত হয় না। এর জন্যে আমাদেরকে অবভিয়াসলি দুটো বাক্য বা দুটো পদ লাগে। কিন্তু কার্ল কিন্তু একটার ক্ষেত্রেই প্রয়োগ হয়। কার্ল পি, ধরো আমি এই যে বললাম এমন নয় যে রাম আসবে, বা এমন নয় যে শ্যাম আসবে, বা এমন নয় যে আমি ভাত খাবো, তাহলে যখন আমি যদি বলি তাহলে কার্ল দিলাম আর ওই বাক্যটার জন্য একটা কিছু পদ দিলাম, তাহলে আমার হয়ে যাবে পি। তাহলে কার্ল পি, ধরো আমি বললাম আমি ভাত খাবো ইকুয়াল টু পি, তাহলে এমন নয় যে ভাত খাবো মানে কার্ল পি, তাহলেই হয়ে যাবে। কিন্তু ডাবল কার্ল যদি থাকে, এই পিটা যদি পি এর আগে যদি ডাবল কার্ল থাকে, তার মানে কি এই কার্ল এই কার্ল, তাহলে মাইনাসে মাইনাসে যেরকম আমরা প্লাস শিখেছি, সেরকম কার্ল কার্ল হয়ে গেলে কার্ল কার্ল কেটে গিয়ে শুধু পি থাকবে। সেইটাই হচ্ছে এই রুলস। সেই রুলসটা কি না, পি ট্রিপল বার কার্ল কার্ল পি, তাহলে পি বলতে যা বোঝায় কার্ল কার্ল কি পি বলতেও তাই বোঝায়। তাহলে এটা এই রুলসটা হচ্ছে কি ডাবল নেগেশন রুলস। এরপরে চলে আসো 15 নম্বর রুলস, সেটা কি না, পি ইমপ্লাইজ কিউ ট্রিপল বার, পি ইমপ্লাইজ কিউ ট্রিপল বার কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি, কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি। এই রুলসটা কি না, এই রুলসটা হচ্ছে ট্রান্সপোজিশন, এই রুলসটাকে বলে ট্রান্সপোজিশন। এটাকে আমরা সহজে উপরেরটাকে ডিএন লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি TRANS, ট্রান্স। ঠিক আছে, এটা কি পি ইমপ্লাইজ কিউ যদি থাকে, তার থেকে আমরা কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি করতে পারি, আবার কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি থেকে আমরা পি ইমপ্লাইজ কিউ এ আসতে পারি। এটা হচ্ছে কি ট্রিপল বার, এটা হচ্ছে ট্রান্সপোজিশন রুলস। নেক্সট 16 নম্বর রুলস, সেটা হচ্ছে কি পি ইমপ্লাইজ কিউ, তার থেকে আমি করতে পারি কি কার্ল পি ভেল কিউ, পি ট্রিপল বার কিউ থেকে আমি করতে পারি কার্ল পি ভেল কিউ। এই যে রুলসটা, এটাকে বলা হয় মেটেরিয়াল ইমপ্লিকেশন। এটার কথাই আমি বলছিলাম তোমাদেরকে, মেটেরিয়াল ইমপ্লিকেশন রুলস। ঠিক আছে, ইমপ্লিকেশান থেকে আমরা কার্ল পি ভেল কিউ এ আসতে পারি, আবার কার্ল পি ভেল কিউ থেকে আমরা ইমপ্লিকেশান চিহ্নটাকে আনতে পারি। এটাকে মেটেরিয়াল ইমপ্লিকেশান রুলস বলে। এটাকে সহজে আমরা IMPL ইম্পিল লিখতে পারি, IMPL যখন আমরা করব তখন IMPL আমরা লিখতে পারি। 17 নম্বর রুলস হচ্ছে, দেখো এটা আবার দুটো রুলস একসাথে আছে, সেটা কি না, পি ট্রিপল বার কিউ যদি থাকে, পি ট্রিপল বার কিউ যদি থাকে, তার থেকে আমরা লিখতে পারি কি পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। আবার পি ট্রিপল বার কিউ যদি থাকে, আরেকটা রুলস আছে এর, সেটা কি পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ আমরা লিখতে পারি। পি ট্রিপল বার কিউ যদি থাকে, তার থেকে আমরা পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি করতে পারি,
আর কি করতে পারি, পি ট্রিপল বার কিউ যদি থাকে তার থেকে আমরা পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ লিখতে পারি। এর উল্টোটাও ঠিক, পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি যদি থাকে তার থেকে পি ট্রিপল বার কিউ লিখতে পারি। আবার পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ যদি থাকে তার থেকে আমরা পি ট্রিপল বার কিউ লিখতে পারি। এই রুলসটাকে বলা হয়, অফ হয়ে গেছে, স্ক্রিন দেখতে পাচ্ছ না? এ বাবা, দাঁড়াও দাঁড়াও, এবার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? পাচ্ছ? দেখো এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে। দেখো পি ট্রিপল বার কিউ ট্রিপল বার, তার পি ট্রিপল বার কিউ থেকে কি আসছে, পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি। আবার পি ট্রিপল বার কিউ থেকে আমি পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ লিখতে পারি। আবার এর উল্টোটাও আমরা লিখতে পারি, বললাম পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পিউ যদি কোনো মানে আমাদের প্রুফে থাকে, অ্যাপ্লিকেশনে থাকে, তার থেকে আমি পি ট্রিপল বার কিউয়ে আসতে পারি। এটাকে কি বলা হচ্ছে, মেটেরিয়াল ইকুইভ্যালেন্স। এই রুলসটা হচ্ছে মেটেরিয়াল ইকুইভ্যালেন্স। হ্যাঁ, মেটেরিয়াল ইকুইভ্যালেন্স বলা হয়। আমি বললাম প্রথমেই, তোমরা এই যে রুলসগুলো আমরা শিখছি সবগুলো ইকুইভ্যালেন্স। আবার এই ইকুইভ্যালেন্সের রুলসের মধ্যে আবার একটা ইকুইভ্যালেন্স, আসলে এই ট্রিপল বারের অর্থই হচ্ছে ইকুইভ্যালেন্স, সেইটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই মেটেরিয়াল ইকুইভ্যালেন্স এই রুলসটাকে সাধারণত শর্টে লেখা হয় ইকুইভ বলে, ইকিউআইভি ইকুইভ বলা হয়। এটা হচ্ছে 17 নম্বর রুলস। নেক্সট হচ্ছে 18 নম্বর রুলস। সেটা কি? হ্যাঁ বলো বলো বলো। আমি তো স্ক্রিন তো অনই দেখতে পাচ্ছি আমার এখান থেকে। দাঁড়া, কী হচ্ছে বুঝতে পারছি না, দাঁড়া, নেটওয়ার্কের সমস্যা নাকি কে জানে। দেখো দেখতে পাচ্ছ? ও তার মানে তোমার নেটওয়ার্কের সমস্যা করছে হয়তো। তুমি একটুখানি অফ করে আবার জয়েন করো, মানে তুমি একটু বেরিয়ে গিয়ে আবার জয়েন করো দেখি। পাচ্ছ দেখতে? এবার দেখো বলো। ঠিক আছে, এবারে দেখো 18 নম্বর যে রুলসটা, সেটা কি না, পি ডট কিউ ইমপ্লাইজ আর, পি ডট কিউ ইমপ্লাইজ আর, ট্রিপল বার পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, পি ডট কিউ ইমপ্লাইজ আর, ট্রিপল বার পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। এই যে রুলসটা, এটাকে বলা হয় এক্সপোর্টেশন। এই রুলসটাকে বলা হয় এক্সপোর্টেশন। ঠিক আছে, এই রুলসটাকে বলা হয় এক্সপোর্টেশন। এর শর্ট ফর্ম হচ্ছে ইএক্সপি, শর্ট ফর্ম হচ্ছে ইএক্সপি। আর লাস্ট রুলস যেটা, সেটা 19 নম্বর রুলস। এটা সহজ মনে রাখা, সেটা হচ্ছে পি ট্রিপল বার পি ভেল পি। যদি পি থাকে তার থেকে আমরা পি ভেল পি আনতে পারি। আবার পি ট্রিপল বার পি ডট পি, যদি পি থাকে তার থেকে আমরা পি ডট পি লিখতে পারি। মানে একটা বাক্য থেকে, একটা বাক্যের সঙ্গে আবার সেই বাক্যটাকে আমরা যুক্ত করতে পারছি, আবার একটা মানে সংযোগী এই ভেলের মাধ্যমে, আবার ডটের মাধ্যমে। এই যে রুলসটা, এটাকে বলা হয় টটোলজি। টটোলজি, হ্যাঁ, সেটা কি? এটাকে আমরা শর্টে বলতে পারি TUT। কারণ একটা বাক্য সবসময় সেই বাক্য, মানে যে বাক্য নিজের সঙ্গে নিজে সবসময় কিন্তু বৈকল্পিক
মানে বিকল্প হিসেবে যুক্ত হতে পারে, আবার সংযুক্তও হতে পারে ডট দিয়ে। ঠিক আছে, টটোলজি রুলস, যেহেতু টটোলজি বলতে বাংলায় যদি আমরা বলি স্বতঃসত্ব, আমরা স্বতঃসত্ব রুলস করেছি। কিভাবে করেছি না, ট্রুথ টেবিলে আমরা দেখেছি যে যদি একটা ট্রুথ টেবিল করতে গিয়ে প্রত্যেকটি নিবেশন দৃষ্টান্ত কি আসে তাহলে তাকে স্বতঃসত্ব বলা হয়। তাহলে একটা বাক্য সবসময় তার সাথে নিশ্চয়ই স্বতঃসত্ব সম্পর্কে যুক্ত, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাই এখানে পি যদি থাকে তাকে আমরা টিপিল বার দিয়ে পি ভেল পি আমরা লিখতে পারি। আবার পি ডট পি থেকে আমরা কি করতে পারি, আমরা পি লিখতে পারি, আবার পির সঙ্গে পি ডট পি আমরা যোগ করতে পারি। এই হচ্ছে আমাদের টোটাল 19টা রুলস। প্রথমে আমি দেখালাম, আগে যে কটা দেখালাম দেখো, ডি মর্গ্যান, তারপরে কমিউনিকেশন, তারপরে অ্যাসোসিয়েশন, তারপরে ডিস্ট্রিবিউশন, এই কটা। তারপরে হচ্ছে আমাদের ডাবল নেগেশন, ট্রান্সপোজিশন, তারপরে মেটেরিয়াল ইমপ্লিকেশন, মেটেরিয়াল ইকুইভ্যালেন্স, এক্সপোর্টেশন এবং টটোলজি। ঠিক আছে, এইগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি 19টা রুলসের মধ্যে লাস্ট 10 রুলস। এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, লাস্ট 10 রুলস এগুলো। এবং আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এগুলোকে আমরা অ্যাপ্লাই করব আমাদের যে প্রুফগুলো দেবে তার উপরে। ঠিক আছে, সাধারণত এই 10টা রুলসকে ব্যবহার করার এমন কোনো এখানে দেয়নি, যদিও পরের এতে দিয়েছে একটা কি দুটো, মানে শুধুমাত্র এই 10টা রুলস অ্যাপ্লাই হয়। তারপরে কিন্তু তোমাদেরকে এই 19টা রুলস অ্যাপ্লাই হয়, সেইটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে 399 পেজে আছে, সেখানে শুধু দেওয়া আছে এই 10টা রুলস কীভাবে অ্যাপ্লাই হয়। তারপরে কিন্তু তোমাদের আছে যে টোটাল যে আমরা আগে 9টা শিখেছি এবং পরে 10টা শিখেছি, এই টোটাল যে কটা রুলস, সেই কটা 19টা রুলস কীভাবে অ্যাপ্লাই হবে সেইটা আমরা দেখব। আর এই রুলসের ক্ষেত্রে আমরা একটু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে পরের 10টা রুলস আমরা শিখলাম সেটাকে রুলস অফ রিপ্লেসমেন্ট বললো। এবং এই সবকটা রুলস কি হবে না, এই সবকটা রুলস কিন্তু মানে আমরা উভয় দিককে ব্যবহার করতে পারবো। অর্থাৎ পি যদি থাকে তার বদলে আমি কার্ল পি লিখতে পারবো, বা কোনো একটা বাক্য যদি থাকে সেক্ষেত্রে আমরা তার বদলে সেই বাক্যটাকে নিগেট করে, দুবার নিগেট করে আমি লিখতেই পারবো। আবার কার্ল পি যদি থাকে তার থেকে আমি পি লিখতে পারবো। সেটা এখানে যেহেতু পি দিয়ে দিয়েছি, ওখানে হয়তো পি দিয়ে থাকবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এই সবকটা রুলসের এদিকের বদলে যেমন এদিককে ব্যবহার করা যায়, সেরকম এদিকের বদলে এদিকটাকেও ব্যবহার করা যায়। এগুলো সব হচ্ছে রুলস অফ রিপ্লেসমেন্ট, সমার্থকতার নিয়ম। সেই জন্যে একটা সাইডের বদলে অন্য সাইডটাকে আমরা ব্যবহার করতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এতদিন যে 9টা রুলস আমরা ব্যবহার করেছি সেগুলোর কোনোটাই কিন্তু আমরা কোনো বাক্যের পার্টে ব্যবহার করতে পারতাম না। এমপি করেছি, এমটি করেছি, ডিএস করেছি, এইচএস করেছি, ঠিক আছে, বা আমরা যে তোমার কনজাংশন করেছি, সেগুলো কোনোটাই কিন্তু পার্টে প্রয়োগ করা যায় না। অর্থাৎ একটা যদি আমার বড় একটা আর্গুমেন্ট দেয়, তার যুক্তিবাক্য দেয়, সেই যুক্তিবাক্যের ধরো একটা যুক্তিবাক্য দিল যে এ ভেল সি ডট ডি, তাহলে এ ভেল সি ডট ডি, তাহলে এর উপরে আমি কিন্তু শুধু এই সি ডট ডি এর উপরে আমি ধরো এমপি অ্যাপ্লাই করতে চাইবো, বা আমি ধরো সি ডট ডি দিয়েছে তাহলে আমি ধরো ওখানে সিম্পলিফিকেশান অ্যাপ্লাই করতে চাইবো। এরকম সি ডট ডি মানে সিকে নামানো যায়, আমরা সিম্পলিফিকেশান শিখেছি পি ডট কিউ থাকলে পিকে নামানো যায়। তাহলে সি ডট ডি এ ভেল সি ডট ডি আছে, ধরো এটা আমি একটুখানি দেখাই তোমাদেরকে, হোল্ড করো। ধরো আমার এরকম একটা বাক্য আছে, এ ভেল সি ডট ডি, এ ভেল সি ডট ডি। তাহলে এক্ষেত্রে আমরা কখনোই কিন্তু এখানে এ ভেল সি লিখতে পারবো না। অর্থাৎ আমি ধরো এটা 1 নম্বর বাক্য আছে, আমি 2 নম্বরে গিয়ে এ ভেল সি লিখলাম, আমি লিখলাম যে 1-এর সিম্পলিফিকেশান করেছি। এটা কিন্তু করা যাবে না, সি ডট ডি এর উপরে কিন্তু
শুধু সিম্পলিফিকেশান করা যাবে না, কারণ ওই যে আগের 9টা রুলস আমরা শিখেছি সেগুলো কোনোটাই পার্টে প্রয়োগ করা যায় না, সেগুলোর কোনোটাই কিন্তু পার্টে প্রয়োগ করা যাবে না। খুব ভালো করে মনে রাখবে, সেগুলোর কোনোটাই পার্টে প্রয়োগ করা যায় না। কিন্তু এই যে রুলসগুলো আমরা শিখছি, এই রুলসগুলো, এই যে 10টা রুলস আমরা শিখলাম, এই 10টা রুলস কিন্তু পার্টে প্রয়োগ করা যায়। অর্থাৎ একটা বাক্যে যদি দুটো অংশ হয়, তার একটা অংশের উপরে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো, নো প্রবলেম, কোনো সমস্যা নেই পার্টে প্রয়োগ করার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাদের রুলসগুলো দেখালাম। আমি আর 19টা রুলসের ব্যবহারে যাব না আজকে। তোমাদের 399 পেজের কপির শুধু এই যে লাস্ট 10টা রুলস আমি দেখালাম, এই 10টা রুলসের কিছু প্রয়োগ আছে, সেগুলোর মধ্যে কয়েকটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট দিন আমরা এই 10টা রুলস এবং আগের যে 9টা রুলস, টোটাল 19টা রুলসের ব্যবহার আমরা দেখব। ভালো করে বুঝবে, নেক্সট দিন আমরা কি দেখব, এই যে 10টা রুলস এবং যে আগের 9টা রুলস, টোটাল আমরা কটা 19টা রুলস, সেই 19টা রুলসের ব্যবহার আমরা দেখব। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখব, এই যে লাস্ট 10টা রুলস দেখলাম, রুলস অফ রিপ্লেসমেন্ট, তার কিছু অ্যাপ্লিকেশান আমরা দেখি। এখানে কিন্তু আগের 9টা রুলস কোনো অ্যাপ্লাই হবে না। এর পরের দিন আমরা টোটাল 19টা রুলসের ব্যবহার করব এবং যেগুলো আমাদের মেনলি এক্সামে আসবে। ঠিক আছে, চলো আজকে প্রথমেই আমি তোমাদের 399 পেজের এই যে 19টা রুলসের ব্যবহারের, 19টা রুলস বলছি, 9টা রুল, এই যে 10টা রুলস লাস্ট করলাম তার ব্যবহারের কিছু অ্যাপ্লিকেশান দেওয়া আছে, সেইটা আমি দেখাচ্ছি। দেখো দেখো একটা বাক্য দেওয়া আছে, 1 নম্বর বাক্য হচ্ছে এ ইমপ্লাইজ বি, একদম সহজ, শুধু অ্যাপ্লিকেশানটা দেখাতে হবে, ডট সি ইমপ্লাইজ ডি। এটা হচ্ছে আমার যুক্তিবাক্য। সিদ্ধান্ত হচ্ছে আমার এ ইমপ্লাইজ বি ডট কার্ল ডি ইমপ্লাইজ কার্ল সি। সবাই আশা করি রুলসগুলো লিখেছ। তাহলে আমাকে একটু বলো যে এ ইমপ্লাইজ বি ডট সি ইমপ্লাইজ ডি, তার থেকে এই বাক্যটা কী করে বেরোচ্ছে, এ ইমপ্লাইজ বি, এটা তো সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কী করে বেরোচ্ছে, এ ইমপ্লাইজ বি ডট কার্ল ডি ইমপ্লাইজ কার্ল সি। তাহলে 2 নম্বরে আমাদের কি লিখতে হবে অ্যাপ্লিকেশানটা, যে এ ইমপ্লাইজ বি ডট কার্ল ডি ইমপ্লাইজ কার্ল সিটা এর থেকে আসছে কী করে, আমরা কি লিখব, কোন রুলসটাকে প্রয়োগ করলাম বলো। 19টা যে রুলস, এই 19টা বলছি, লাস্ট যে 10টা রুলস শিখলাম তার মধ্যে কোন রুলসটাকে এখানে প্রয়োগ করা হয়েছে বলো তো দেখি। সবাই লিখেছ রুলসগুলো নাকি লেখনি, আমি তো বলে গেলাম কোনটা কোনটা। সতেরো নম্বর রুলস মানে কোন নামটা বলো, লিখনি 17 নম্বর রুলস। ট্রান্সপোজিশন, ইকুইভ্যালেন্স কী করে হবে, ইকুইভ্যালেন্স রুলসে আছে আমাদের পি ট্রিপল বার কিউ, এখানে তো ট্রিপল বার দিয়েই নেই, আমার তো 1 নম্বর বাক্যে কোনো ট্রিপল বার দিয়ে কোনো বাক্য নেই, ট্রিপল বার তো আমাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তুমি বলতে চাইছো যে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি থেকে ট্রিপল বারে আসছি, কিন্তু আমার তো দুটো সিদ্ধান্তেও ট্রিপল বার নেই আর মেন বাক্যটাতেও ট্রিপল বার নেই। আমি বারবার বললাম যে এই বাক্য, এই যে রুলসগুলো সবগুলো পার্টে প্রয়োগ করা যায়। দেখো এখানে ভালো করে দেখো, প্রথম অংশটার কোনো চেঞ্জ হয়নি, দ্বিতীয় অংশটা চেঞ্জ হয়েছে। দ্বিতীয় অংশে সি ইমপ্লাইজ ডি ছিল, সেইটা এখানে কার্ল ডি ইমপ্লাইজ কার্ল সি হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ,
তাহলে দেখো ওখানে একটা রুলস আছে ট্রান্সপোজিশন, পি ইমপ্লাইজ কিউ যদি থাকে তাহলে আমরা কার্ল কিউ ইমপ্লাইজ কার্ল পি লিখতে পারি। তাহলে প্রথম অংশটায় কোনো অ্যাপ্লাই হয়নি, দ্বিতীয় অংশটায় অ্যাপ্লাই হয়েছে। এটাই করা হয়েছে একের ট্রান্সপোজিশন। বুঝতে পারলে না? দেখো রুলসগুলো কিন্তু পার্টে প্রয়োগ হয়। রুলস কিন্তু আমাদের হ্যাঁ বলো বলো। ইমপ্লাইজ তো থাকবে। আবার যদি আমার এইটা দিয়ে দিত, ধরো আমাকে এই প্রথম অংশটা দিল না, এইটা দিয়ে দিত, এখান থেকে আমরা এটাতে আসতে পারতাম কিন্তু। ঠিক আছে, সেহেতু এইগুলো এইভাবে পার্টে প্রয়োগ করা যায়। আগের যে 9টা রুল সেগুলো একটাও পার্টে প্রয়োগ করা যাবে না। এরকম বাক্যের ক্ষেত্রে তুমি কখনো সি ইমপ্লাইজ ডি থেকে তুমি অন্য এমপি বা এমটি তুমি করতে পারবে না, কিন্তু আমরা সি ইমপ্লাইজ ডি থেকে কার্ল ডি ইমপ্লাইজ কার্ল সি করতে পারবো, কারণ এই যে লাস্টের 10টা রুলস সবকটাই কিন্তু পার্টে প্রয়োগ করা যায়, এটা মনে রাখবে। নেক্সট দেখো একটা করছি, এটা 3 নম্বরে আছে। দেখো আই ইমপ্লাইজ জে ইমপ্লাইজ কে ডট জে ইমপ্লাইজ কার আই। এটা বাক্যটা সিদ্ধান্ত হচ্ছে আমার আই ডট জে ইমপ্লাইজ কে, আই ডট জে ইমপ্লাইজ কে। দেখো দেখতে পাচ্ছ কি না, আই ইমপ্লাইজ জে ইমপ্লাইজ কে ডট জে ইমপ্লাইজ কার আই, আর সিদ্ধান্ত হচ্ছে আই ডট জে ইমপ্লাইজ কে ডট জে ইমপ্লাইজ কার আই, জে ইমপ্লাইজ কার আই। তাহলে 2 নম্বরে আমাদের কোনটাকে অ্যাপ্লাই করবে, এটা সিদ্ধান্ত, তাহলে সিদ্ধান্ত 2 নম্বরে সিদ্ধান্তটা বেরিয়ে যাবে। খালি রুলসটা বলতে হবে আমাকে কোনটা অ্যাপ্লাই করলাম। দেখো এর দ্বিতীয় অংশটা সেম, তার মানে এটাও পার্টে প্রয়োগ হয়েছে। কোন রুলস প্রয়োগ হয়েছে বলো? অ্যাসোসিয়েশন। দেখো অ্যাসোসিয়েশন রুলসটা দেখো, অ্যাসোসিয়েশন রুলস রয়েছে ভেল দিয়ে আর ডট দিয়ে। এখানে কোনো ভেলের কোনো চিহ্নই নেই, ডট দিয়ে আছে। দেখো এখানে ভেল দিয়ে কিন্তু কোনো নেই, আর ভেল ডবল ভেল ছিল অ্যাসোসিয়েশনে, এখানে ডবল ভেল কোথাও নেই, ভেল তো নেই। আর ডট রয়েছে কিন্তু ডবল ডট ছিল ওখানে, পি ডট কিউ ডট আর থেকে পি ডট কিউ ডট আর করেছিল, এখানে কিন্তু ইমপ্লিকেশন আছে। প্রথম অংশটা কিন্তু চেঞ্জ হয়েছে, দ্বিতীয় অংশটা দেখো সেম আছে, তাহলে এটাও পার্টে প্রয়োগ হয়েছে, কিন্তু কোন রুলসটা প্রয়োগ হয়েছে সেইটাকে আমাদেরকে জানতে হবে। যে রুলসগুলো আমি দিয়েছি বলেছি এর বদলে বাঁ দিকের বদলে ডান দিক ব্যবহার করা যায়, ডান দিকের বদলে বাঁ দিক ব্যবহার করা যায়। হ্যাঁ এক্সপি, এক্সপোর্টেশন ব্যবহার হয়েছে এখানে। দেখো ওখানে আমার ছিল পি ডট কিউ ইমপ্লাইজ আর থেকে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। আমি যেহেতু বলেছি ডান দিকের বদলে বাঁ দিক লেখা যায়, বাঁ দিকের বদলে ডান দিক, এখানে কিন্তু বাঁ দিকের বদলে ডান দিক লেখা হয়েছে। এখানে দেখো ডান দিকের বদলে বাঁ দিক লেখা হয়েছে। দেখো এখানে প্রথমে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর রয়েছে, তার থেকে পি ডট কিউ ইমপ্লাইজ আর করা হয়েছে, আর কিচ্ছু না। মানে আমাদের রুলসটা রয়েছে পি ডট কিউ ইমপ্লাইজ আর, তার থেকে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। আমি বলেছি এদিকের বদলে ওদিকে ব্যবহার করা যায়, তাহলে এখানে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর বদলে পি ডট কিউ ইমপ্লাইজ আর ব্যবহার করা হচ্ছে। আই ইমপ্লাইজ জে ইমপ্লাইজ কে, আই হচ্ছে পি, জে হচ্ছে কিউ, আর হচ্ছে কে, তার বদলে আমরা করলাম কি আই ডট জে ইমপ্লাইজ কে। তাহলে এটা হচ্ছে একের ইএক্সপি, আর কিচ্ছু না। বুঝতে পারলে কি? বুঝতে পারলে বলো।
ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই কি রুলসগুলো লিখেছো নাকি আমি আবার বই থেকে ফটো তুলে পাঠাবো বলো? তাহলে ওই বই দেখে আমি তোমাদেরকে তাহলে আগের যে 389, আগের যেগুলো তো দিয়েছি 389 পেজের এক্সারসাইজগুলো পাঠাচ্ছি। আর এই যে এক্সারসাইজগুলো এগুলো পাঠাচ্ছি 399 পর থেকে। এইগুলো আজকেই করে ফেলো, এক্ষুনি যেহেতু আমি করিয়েছি এক্ষুনি করে ফেলো, তাহলে অ্যাপ্লাইগুলো তোমরা করতে পারবে এবং বুঝতে পারবে কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। তারপরে পরে ওই 9 রুলসের যে 389, শুধু 9 রুলস যেগুলো আমি আগে করালাম প্রথমেই শুরুতে, সেগুলো তোমরা করো, বা তার আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো করতে পারো। আর এই যে 10টা রুলসের অ্যাপ্লিকেশান আমি এক্ষুনি দেখালাম, এটা আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা ওই 10টা রুলসের অ্যাপ্লিকেশানটা আগে করে ফেলো, ঠিক আছে? করে দরকার আমাকে পাঠিয়ে দেবে, আমি দেখে দেবো। নেক্সট দিন যদি কোনো ভুল থাকে তাহলে আমি নেক্সট দিন পরের ক্লাসে করে দেবো। ওকে, তাহলে আজকে বলো। ও পিডিএফ না দিয়ে ফটো দেবো বলছো না কি বলছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ফটো করেই পাঠিয়ে দিচ্ছি। চলো।